এই ধরনের হাই প্রোফাইল মানুষকে তো পদত্যাগ করানোর জন্য টেনে নামানোর দরকার হয় না, বা মব সৃষ্টি করার প্রয়োজন নেই, বা আন্দোলন করে দাবি তোলার প্রয়োজন নেই। ওনাদেরকে বললেই ওনারা তার পদিন থেকে অফিসে আসতে না। আমরা আমলাতন্ত্রের গভর্নর দেখেছি, এক্সপেরিয়েন্স গভর্নর পেয়েছি, দেখেছি একাডেমিশিয়ান দেখেছি, আমাদের সবগুলোর অভিজ্ঞতাই আছে। ব্যক্তিগতভাবে মনে করি না সে ডেড হর্সগুলোকে আবার চালু করে, সুগার মিল, টেক্সটাইল মিলগুলোকে চালু করে দেশের অর্থনৈতিক ক্ষতি করার কোনো প্রয়োজন নাই। ওগুলোকে ব্যাংকের স্ট্রেংথ, উইকনেস এবং থ্রেডগুলো ওনার খুব ভালোভাবে জানা আছে। রেস্ট্রিকশন করার কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, স্ট্রেইট ওয়ে এই কথাটা বলা আমি একমত না। আগামীর অর্থনীতি খুব সুন্দর হবে। যতটুকু না প্রফিট তার থেকে বেশি তাকে ট্যাক্স দিয়ে হয়। 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে একজন শ্রমিকের চাকরি হয়। এই 5 লক্ষ টাকা যে 5টা এসএমইকে দেন আপনি, তাহলে 5টা লোকের চাকরি হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এডিটরস চয়েসে আজকে আমরা রেখেছি বিজনেস টক। বিজনেস টকে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের নবনির্বাচিত এবং মনোনীত গভর্নর জনাব মুস্তাকুর রহমানকে নিয়ে। তার নিয়োগের সঙ্গে সঙ্গে নানা ধরনের হয়েছে আলোচনা এবং নানা ধরনের কথাবার্তা, সমালোচনাটাই বেশি হয়েছে। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিভিন্ন ধরনের ট্রল হতে, কিন্তু বিপরীত চিত্রটা কি আমরা এটা জানি না। আমরা সেই চিত্রটার দিকেই আমাদের নজর থাকবে। আজকে এই বিজনেস টকে আমাদের মাঝে এসেছেন মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। তিনি একজন ইকোনমিক বিশ্লেষক, আইনের এবং অর্থনীতির মাঝখানে তার কাজ। অর্থনীতির সাথে আইনের সংযোগ স্থাপন এবং সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি, আমাদের বাণিজ্য নীতি, আমাদের প্রতিযোগিতা নীতি, অর্থনীতির নানা মারপ্যাচ, এই বিষয়গুলো অনেক দীর্ঘ প্রায় 20 বছর ধরে উনি কাজ করছেন, লেখালেখি করছেন এবং নানা ধরনের সেমিনার সিম্পোজিয়ামে আলোচনা করছেন। আর আমার ডান পাশে রয়েছেন জনাব শহীদুল ইসলাম সুমন। তিনি খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য এবং একজন অর্থনীতিবিদ এবং বিশ্লেষক। একই সঙ্গে উনি নবনির্বাচিত যিনি গভর্নর, তার অত্যন্ত ঘনিষ্ঠজন, খুব কাছ থেকে দেখেছেন মুস্তাকুর রহমানকে। আমরা প্রথমেই স্বাগত জানাবো জনাব মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমরা জানতে চাইব যে আমরা দেখছি যে মুস্তাকুর রহমান গভর্নর নিয়োগ পাওয়ার পর থেকে নানা ধরনের ট্রলের শিকার হচ্ছেন। উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, উনি কীভাবে গভর্নর হলেন এটাই বেশি আলোচনায়, বাট ওনার যে অন্যান্য একাডেমিক পড়াশোনা বা জানাশোনা এই বিষয়গুলো খুব বেশি আলোচিত হয়নি। আপনি ওনার সম্পর্কে কতটুকু জানেন এবং এই নিয়োগটা নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়ে আসলে আপনার অভিমত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে যখন অ্যাপয়েন্টমেন্ট হয় তখনই আমি হতাশ হয়েছিলাম এবং এই পদ্ধতিগত যথেষ্ট ত্রুটি ছিল, মানে ইরেগুলার পদ্ধতি। কারণ যেদিন নতুন অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো তার আগের দিন পূর্ববর্তী গভর্নর আহসান সাহেব অর্থমন্ত্রীর সাথে দেখা করলেন। বেরিয়ে এসে উনি ইমপ্রেশন পেলেন যে এই সরকার ওনার যে রিফর্ম প্রোগ্রামগুলো আছে সেগুলোকে কন্টিনিউ করবেন। এই কথার সাথে বোঝা গেল যে গভর্নর সাহেবও কন্টিনিউ করবেন। যথারীতি তারপর দিন উনি অফিসে আসলেন এবং একটা সাংবাদিকদের সামনে উনি প্রকাশ্যে বললেন যে আমার বিদায় নেওয়ার প্রয়োজন যদি হয়, আমাকে যদি বলা হয়, আমি যে কোনো মুহূর্তে পদত্যাগ করে চলে যাব। কারণ এটা বলার কারণ ছিল যে দুদিন ধরে কিছু কর্মকর্তা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, আন্দোলন করছিল এবং তার পদত্যাগ দাবি করছিল। এরপরে হঠাৎ করে দেখা গেল টিভি স্ক্রলে দেখা গেল যে নতুন গভর্নর নিয়োগ হয়েছে। উনি নিজে দেখলেন এবং অপমানিত বোধ করলেন, উনি অফিস থেকে বেরিয়ে চলে গেলেন। এই যে সিদ্ধান্ত যে অ্যাপয়েন্টমেন্ট এবং তাকে পদচ্যুতি করা আগের গভর্নরকে, এটা অত্যন্ত অসম্মানজনক এবং একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছ থেকে এটা আশা করা যায় না। আর আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ধরনের হাই প্রোফাইল মানুষকে তো পদত্যাগ করানোর জন্য টেনে নামানোর দরকার হয় না, বা মব সৃষ্টি করার প্রয়োজন নেই, বা আন্দোলন করে দাবি তোলার প্রয়োজন নেই। ওনাদেরকে বললেই ওনারা তার পদিন থেকে অফিসে আসতে না। আর তাছাড়া এইটার সাথে তো সাধারণত দেখা যায় এই ধরনের পদের কাউকে যদি পদত্যাগ করাতে হয় তাহলে একজন সিনিয়র কেউ, সে ফর এক্সাম্পল অর্থমন্ত্রী ওনাকে ইনভাইট করে এক কাপ চা খাইয়ে, রোজার দিন হয়তো চা খাওয়ানো যেত না, ওনাকে ইঙ্গিত দিতেন যে আমরা নতুন সরকারের নতুন পলিসি অনুযায়ী আমরা নতুন গভর্নর দেব, এটা বললেই উনি পদত্যাগপত্র পাঠিয়ে দিতেন। এখন সেটা না করে
বাঁকা পথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা একটা অন্যায় হয়েছে। আর তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এইটা আবার এটার ভিকটিম হয়ে গেলেন এই নতুন ইনকামিং গভর্নর। সেটা বাদ দিয়ে আমরা সবাই আলোচনা শুরু করলাম একজন ব্যবসায়ীকে কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। মানে তার এই বিদায়ের সঙ্গে সঙ্গে নতুন গভর্নরের অভিষেক, এই সমন্বয়হীনতার কারণে আপনি বলতে চাচ্ছেন যে মুস্তাফিজুর রহমান এই ভিকটিম হয়ে গেলেন? না, সমন্বয়হীনতা তো আছেই, তার সাথে সাথে সেটা হচ্ছে যে বিজনেস কমিউনিটি সম্পর্কে যে একটা নেগেটিভ অ্যাটিটিউড সমাজের, সেটারই প্রতিফলন দেখলাম ওপিনিয়নে। আপনি একটা ভালো কথা বলেছেন যে বিজনেস কমিউনিটি বা বিজনেসম্যানদের সম্পর্কে সমাজে একটা নেগেটিভ অ্যাটিটিউড, এইটা নিয়ে আপনি একটু বলেন যে প্লিজ। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের জাতির দুর্ভাগ্য। আপনি যদি কেউ যদি বলে যে অর্থনীতিবিদ, আর ব্যবসায়ীদেরকে বলতে পারে যে অর্থনীতির কর্মী, যারা খেটে অর্থনীতি ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোকে কন্টিনিউ করে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কাজ করেন। এবং এই যে এন্টারপ্রেনাররা ইকোনমিক গ্রোথ, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেন, এন্টার ইকোনমিটা চালিকা শক্তি ওনারা। সাথে সাথে কৃষকদের কন্ট্রিবিউশনটাকে অবশ্যই স্মরণ করতে হবে। এখন এনাদের যে একটা হিস্টোরিক্যালি দেখা যায়, কোনো দেশে, যে দেশে বিজনেস কমিউনিটির সামাজিক মর্যাদাকে এটা দিয়ে অর্থনীতির প্যারামিটারটা বোঝা যায় বা ভালো না খারাপ। অনেক দেশে আছে একসময় এদেরকে খুব হেট করা হতো, এখন আর ওদেরকে খুব সম্মানের চোখে দেখা হয়। যেমন আমাদের দেশে 2/3 মেজরিটি পার্লামেন্টে বিজনেস কমিউনিটি, এটা নিয়ে সমালোচনার শেষ নাই। আপনি যদি ব্রিটিশ আমল থেকে দেখেন, তখন সংসদে, প্রাদেশিক পরিষদে মেম্বার হতেন জমিদারের ছেলেপেলেরা। এরপরে পাকিস্তান আমল যখন আসলো, তখন আরেকটা প্যারাডাইম শিফট হলো। তখন দেখা গেল লয়াররা রাজনীতি করেন বেশি, পার্লামেন্ট মেম্বার হন। কালক্রমে দেখা গেল যে এর ভিতরে আমলারা একটা সংখ্যক, সবসময় ওনারা রিটায়ার করেই এমপি হন। তারপরে দেখা গেল অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বিজনেসম্যানরা এমপি হওয়া শুরু করলেন। এখন যেহেতু অর্থনীতির একটা ডেভেলপড হয়েছে, এরা এখন একটা সমাজে একটা প্রভাব প্রতিপত্তি এসে গেছে তাদের। আরও একটা ব্যাপার জানি আমি এজ এ বিজনেসম্যান, সেটা আমি জানি যে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুবই খারাপ। নিজের নিরাপত্তার জন্য, সম্পদের নিরাপত্তার জন্য সরকারে তাদের অ্যাক্সেস দরকার হয়। একজন এমপি সাহেব টেলিফোন করলে থানার ওসি টেলিফোন করে ধরে স্যার বলে সম্বোধন করে তার কাজটা করে দেন, বা তার কোনো অসুবিধা হলে সমাধান করে দেন। কিন্তু এটা সাধারণ ব্যবসায়ী করলে কিন্তু ওসির কাছ থেকে সার্ভিসটা পান না, বা এসপির কাছ থেকে পান না। আমরা বুঝতে পারছি যে আপনি ডিটেল আলোচনায় যাচ্ছেন। আমরা আসি এই যে গভর্নর আহসান ইসলাম মনসুরের বিদায় এবং একই সঙ্গে মুস্তাকুর রহমানের গভর্নর হিসেবে অভিষেক। মুস্তাকুর রহমান সম্পর্কে আমরা আসি, তার সম্পর্কে ইতিমধ্যে আপনি কতটুকু জেনেছেন এবং তার পারফরমেন্স কেমন হতে পারে আপনি প্রত্যাশা করছেন? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি সব স্ক্রল আমি দেখি না সোশ্যাল মিডিয়ার, কিন্তু আমি গত কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম যে গভর্নর সাহেব কী বলেন। খুব মৃদুভাষী উনি দুইটা কথা বলেছেন, আমি দেখলাম। একটা বলেছেন যে উনি বন্ধ ইন্ডাস্ট্রিগুলোকে চালু করবেন এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার জন্য। আরেকটি বলেছেন উনি নীতিসুদ হার কমিয়ে দেবেন। আচ্ছা, এখন এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করবেন, এইটা বন্দর ইন্ডাস্ট্রিগুলো, এই কথার সাথে পুরোপুরি আমি একমত হতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি না সে ডেড হর্সগুলোকে আবার চালু করে, সুগার মিল, টেক্সটাইল মিলগুলোকে চালু করে দেশের অর্থনৈতিক ক্ষতি করার কোনো প্রয়োজন নাই, ওগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। আর উনি নীতিসুদ যেটা কমানোর কথা যেটা বলেছেন, সেখানে অর্থনীতিবিদদের দ্বিমত আছে। কেউ বলছেন যে এটা কমালে সাথে সাথে ইনফ্লেশনটা বেড়ে যাবে। আচ্ছা, এখন উনি কিভাবে করবেন নীতিসুদ কমানোর ব্যাপারে? এখানে হলো একজন বিশেষজ্ঞের গেম। একজন অর্থনীতিবিদ যিনি গভর্নর হবেন, উনি গেমটা কীভাবে খেলবেন সেটার উপরে ডিপেন্ড করে। অর্থনীতিকে যদি একটু শক দিয়ে আস্তে আস্তে যদি উনি নীতিসুদটাকে একটু কমিয়ে আনেন, তাহলে দেশের মানি সার্কুলেশন বাড়বে, বিজনেসের ইনভেস্টমেন্ট বাড়বে। এখন যেই টাকাটা আসবে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হতে পারে যে নীতিসুদ হার কমানোর পরে মার্কেটে বেশি ক্রেডিট আসবে, সেটা বিজনেস কমিউনিটির হাতে গেলে সেটা ওরা কিসে ইনভেস্ট করবে? সেটাকে প্রোডাক্টিভ সেক্টরে ইনভেস্ট করবে, তাহলে ইনফ্লেশনটা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সুতরাং সেখানে আবার গভর্নর সাহেব যদি ওইভাবে ব্যাপারটাকে করেন যে আমি যে অ্যাক্সেস লোনটা যাবে, উনি যদি কমার্শিয়াল ব্যাংকগুলোকে অ্যাডভাইস দিতে পারেন, কন্ট্রোল করতে পারেন যে তোমরা শুধু উৎপাদন খাতে এডিশনাল লোন দাও, এটাকে যদি উনি এনশিওর করতে পারেন, আমার তো মনে হয় ওনার এই পলিসিটা একটা ভালো ফল দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, উনি কথা বলার পরে ব্যাপারে খুবই মিতব্যয়ী। এবং আমরা এর আগে অনেক গভর্নরকে দেখেছি মিটিং থেকে বেরিয়ে এসে নিজে প্রেসের সাথে কথা বলেন।
আমি আপনার কথায় আবারও ফিরে আসব। আপনি মুস্তাকুর রহমান সম্পর্কে বলতে শুরু করেছেন, আমরা এই জন্যই এবার তার অতি ঘনিষ্ঠজন শহীদুল ইসলাম সুমন ভাইয়ের কাছে যাই। উনি দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছেন, নানা বিষয়ে পরামর্শ করেছেন। শহীদুল ভাই, আপনি একজন অর্থনীতির লেখক এবং মুস্তাকুর রহমানের ঘনিষ্ঠজন। আপনি মুস্তাকুর রহমানকে কিভাবে দেখেছেন? উনি গভর্নর হিসেবে আসলে বাংলাদেশের গভর্নর, একটা তৃতীয় বিশ্বের দেশ, একটা উদীয়মান অর্থনীতির দেশের গভর্নর হিসেবে আসলে কতটা সক্ষমতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমাদের গত যে দীর্ঘ সময়ে 55 বছরে যে আমাদের যে আমরা IMF ওয়ার্ল্ড ব্যাংকের এক্সপেরিয়েন্স গভর্নর পেয়েছি, দেখেছি। আমরা আমলাতন্ত্রের গভর্নর দেখেছি, আমরা সাথে আমরা একাডেমিশিয়ান দেখেছি। আমাদের সবগুলোর অভিজ্ঞতাই আছে আমাদের। এবং রিসেন্ট বিদায়ী যে আমাদের সম্মানিত গভর্নর আহসানুল মনসুর মহোদয়ের কথাও বলবো। আমরা ওনার একটা বড় অ্যাচিভমেন্টের কথা বলা হয় যে রিজার্ভকে অনেক বাড়িয়ে রেখেছেন উনি। $12 বিলিয়ন আমাদের এখানে রেখে গেছেন। তাহলে এই অ্যানালাইসিসটা করার আগে আমি একটু ওইটার ব্যাকগ্রাউন্ডটা বলি। উনি যে $12 বিলিয়ন রেখেছেন সেটা আপনারা সবাই জানেন, মিডিয়াতে আপনারা লিখেছেন যে একটা বড় অংশ হচ্ছে উনি আমদানি ব্যয়কে সংকুচিত করে এবং সাথে সাথে মুদ্রার স্ফীতিকে ধরে রাখার জন্য এবং ইয়ের জন্য উনি এটাকে মার্কেট থেকে ডলার কিনে সেটাকে একটা ফুলিয়ে ফেপিয়ে আমাদের করেছেন। তাহলে আমদানি ব্যয় সংকুচিত করার কারণে ইন্ডাস্ট্রিগুলোর যে কাঁচামাল সেটা কিন্তু আমাদের গেছে, কর্মসংস্থান কমে গেছে, আমাদের উৎপাদন কমে গেছে, আমাদের শ্রমিক ছাঁটাই হয়েছে। হ্যাঁ, ইভেন আরও কিছু জায়গায় ওনার কিছু আমি সমালোচনা করছি না, যেই জায়গাটায় ওনার কিছু জিনিসগুলো আজকে মার্কেটে সবার সামনে চলে আসছে, যে উনি 5টি সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে যেখানে 75 লক্ষ বিনিয়োগ করে গত 2 বছর তাদের 24-25 সালের কোনো রিটার্ন ইনভেস্টমেন্টের যে ইন্টারেস্ট তারা পাচ্ছে না। এই ধরনের কাজগুলো কিন্তু আছে। তো সেই জায়গায় যখন দাঁড়িয়ে জনাব মুস্তাকুর রহমানকে সরকার নিয়োগ দিয়েছে একজন হিসাববিদ হিসাবে, একজন FCMA, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স এবং ICMBA থেকে একজন ফেলো এবং সেখান থেকে উনি FCMA করা। উনি আপনি জানেন বাংলাদেশের সবচেয়ে প্রথম যে চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম কাশিম এন্ড কোংয়ের একজন পরিচালক। ওখান থেকে ওনার ফার্ম থেকেই বাংলাদেশের হাজার হাজার হিসাববিদ বেরিয়ে এসেছে যারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে। এবং ব্যাংকিং সেক্টরে ওনাদের গভীরতা হচ্ছে এই ফার্মই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ গত লম্বা সময়ের মধ্যে যে অডিট ফার্ম ব্যাংকের বেশিরভাগ অডিট হচ্ছে ওনার ফার্ম থেকে করা হয়েছে। যার কারণে আমি মনে করি মানে আমরা যে সোয়াট অ্যানালাইসিস বলি, ব্যাংকের স্ট্রেংথ, উইকনেস এবং থ্রেডগুলো ওনার খুব ভালোভাবে জানা আছে। এবং একজন হিসাববিদ হিসাবে এর আগে আমরা যখন দেখেছি, আমরা যাকে আইকনিক ইকোনমিস্ট বা ফাইন্যান্স মিনিস্টার বা দেখি, সেই হচ্ছে আমাদের সাইফুর রহমান সাহেব। সাইফুর রহমান সাহেবও কিন্তু একজন হিসাববিদ ছিলেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, উনিও একজন হিসাববিদ, উনিও অ্যাকাউন্টিংয়ের মানুষ। তো সেই হিসাবে আমি মনে করি সরকার একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে যে এরকম একজন ব্যক্তিকে সিলেক্ট করেছে। ব্যক্তি জীবনে আমি যতটুকু এই ভদ্রলোককে চিনি, উনি অত্যন্ত মৃদুভাষী, আমাদের সম্মানিত বক্তব্য বলেছেন, এবং উনি খুব মৃদুভাষী এবং খুব নলেজেবল এবং খুব অনেস্ট, ইন্টিগ্রেটেড এবং খুবই নলেজ বেসড কাজগুলো করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খুব রেসপন্সিবিলিটি নিয়েই কাজ করার জন্য চেষ্টা করেন। উনি ওনার বিজনেসম্যান হিসাবে যে ন্যারেটিভগুলো ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে, একজন বিজনেসম্যান উচ্চশিক্ষিত মানুষ ব্যবসায় আসতে পারবে না এমন তো কোনো কথা নেই। তাহলে উনি আসছেন, ব্যবসায় এসেছেন। আমাদের দেশে একটা প্রবণতা হচ্ছে যে উদ্যোক্তা হওয়া যেন একটা অপরাধ, এরকম একটা পর্যায়ে চলে গেছে। এইটা হচ্ছে ব্যবসায়ী মানে এক ধরনের। আবার উনি মানে ঋণ পুনঃ তফসিল করেছেন, কিন্তু ওনাকে বলা হচ্ছিল যে ঋণ খেলাপি। স্বার্থদ্বন্দ্ব। সরকার, ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছেন, ডিক্লেয়ার দিয়েছেন যে 2% ডাউন পেমেন্ট দিলে যে কোনো ব্যবসায়ী তার লোনকে রিশিডিউল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে তিনি এই 2% ডাউন পেমেন্ট দিয়ে ওনার লোনটা রিশিডিউল করেছেন। খেলাপি আর রিশিডিউল করলে যে দুইটা এক জিনিস না, এটা তো অনেকেই হয়তো ধারণা নেই, সাধারণ মানুষ এটা এত বোঝার কথা। তো যার কারণে একটা হচ্ছে যে টার্মস কন্ডিশনের মধ্যে আমি লোনটা পরিশোধ করে দিতে ব্যর্থ হয়েছে, আমি খেলাপি হয়ে গেছি। আমি আবার নতুন টার্মস কন্ডিশনে অ্যাগ্রি করে অ্যাকসেপ্ট করে আমি আমার 2% ডাউন পেমেন্ট দিয়ে আমি এটাকে 10 বছরের জন্য রিশিডিউল করেছি। এটা হচ্ছে রিশিডিউলের একটা বড় ইস্যু। তো সেই জায়গাটা যারা মুস্তাকুর রহমান, তার লোন ছিল, সেটা ব্যবসা করতে গেলে আপনি সবাই জানি যে উনি ব্যবসায়ী হিসেবে কেমন ছিলেন, সফল ছিলেন কিনা। ব্যবসায়ী হিসাবে ওনার যে ফ্যাক্টরিটা হেরা সোয়েটার, এটা গ্রিন ফ্যাক্টরি,
যারা গার্মেন্টসের সাথে যারা জানেন তারা গ্রিন ফ্যাক্টরি হলে যে টার্মস কন্ডিশনগুলো এটা আপনাদের হয়তো অনেকে জানে যে ব্যবসায়ী হতে গেলে মানে উনি ওই ফ্যাক্টরি করার ক্ষেত্রে যেহেতু গ্রিন ফ্যাক্টরি সেহেতু আন্তর্জাতিক যত আইন কানুন নিয়ম কানুন আইএসও পরিপালন করেছেন সবগুলোই ওখানে এবং মেনটেন করতে হয়। উৎপাদনের ছিল। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওটা মেনটেন করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে উনি ব্যবসা এখন তাহলে উনি গভর্নর হিসেবে যখন দায়িত্ব পালন করবে তখন এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে কিভাবে দেখভাল করবেন কি মনে হয়? এইটা হয়তো উনি যেহেতু এখান থেকে তার সাথে চুক্তি হয়েছে যে এখান থেকে ওনার সাথে চুক্তি হয়েছে যে সকল পদ থেকে উনি পদত্যাগ করে তারপরে এটাতে আসবেন, তাহলে আচ্ছা, এখানে আমি একটু জানতে চাই, দর্শকদের জন্য দরকার যে একজন মালিক তিনি যখন অন্য একটা পদে যান উনি মালিকানা তো বদলাতে পারবেন না, উনি হয়তো ওনার এমডি বা উনি চেয়ারম্যান এই পদ থেকে সরে যেতে পারবেন, কিন্তু তার শেয়ার হোল্ডিং এগুলো তো বদলাবে না, এটা কোনো বদলানোর সুযোগ আছে কিনা? আমি উত্তর দিতে পারি। এটা একটু আইন অনুযায়ী কোনো ম্যানেজমেন্ট পজিশনে থাকতে পারবেন না, হ্যাঁ, আচ্ছা, কিন্তু শেয়ার হোল্ডার থাকতে শেয়ার পারবেন। হোল্ডার থাকতে পারে। সেক্ষেত্রে তো পার্সোনালি উনি ওনার প্রতিষ্ঠানে অতিরিক্ত লোন সুবিধা পাইয়ে দেওয়া বা এই কাজগুলো উনি করতে সুযোগ নিতে পারেন, এরকম বিষয় এটা একটা ইথিক্যাল ব্যাপার। তার এটা ওনার কাছ থেকে উনি যদি লোন দেন ওনার নিজের কোম্পানি, এটা তো গোপন থাকবে না, সেইটাই। এটা তো কোনো গোপন সিক্রেট কোনো ডকুমেন্ট না। সুতরাং নিজের কোম্পানিকে যদি উনি ফেভার করেন এটা সবাই জেনে যাবে অলরেডি। এখন কি উনি ফেভার করবেন না? মানে উনি তো আগে লোন পাচ্ছিলেন বা বিভিন্ন ব্যাংকের থেকে লোন অলরেডি পেয়েই গেছেন, উনি পেয়ে গেছেন, তাহলে এখন যদি নেন বা কোনো ব্যাংক থেকে, তাহলে সেটা তো তার মানে তার বর্তমান যে পজিশন, তার যে গভর্নর, এটার সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে দাঁড়ায়। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, এটা রিস্ক আছে। তার রিস্ক তো তার ফ্যাক্টরির জন্য বা তার কোম্পানির জন্য রিস্ক তৈরি হলো। রিস্ক তৈরি হলো ইন দ্যাট কেস উনি যদি সম্পূর্ণ শেয়ার ছেড়ে দেন, তা আমি মনে করি আরো বেশি ট্রান্সপারেন্ট, আরো বেশি ভালো হবে ওনার জন্য। একটা নিজের প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ার উনি কেন ছেড়েন? তো মালিকানার প্রশ্ন, ওনার ছেড়ে দিতে সারা পারেন। জীবনের একটা অর্জন উনি একটা আমি কোম্পানি একটু করেছেন। আপনাদের সাথে দ্বিমত করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যবসায়ী হিসাবে ওনার যদি কোনো বাংলাদেশের প্রচলিত আইন মেনে ওনার প্রতিষ্ঠান থেকে কোনো লোন নেওয়া হয় কিংবা দেওয়া হয়, এটা তো অপরাধের কিছু না। সেটাতে যে উনি আগেও তো লোন না, এটা নিয়েছেন, অপরাধের কিছু না, কিন্তু এটা তো পরবর্তী সময় এটা নিয়ে সমালোচনা হবে। না হইতে আমি পারে যে অপরাধের আমরা চোখে ইনফ্লুয়েন্স, দেখছি না, যেহেতু উনি আমরা একটা জিনিস আগেও লোন নিয়েছেন হ্যাঁ। আর ভবিষ্যতে লোন লাগবে। একটা গার্মেন্টস ব্যাগ এলসি খুলতে গেলে তো আপনার তার কার্যক্রম পরিচালনা করতে গেলে তো ব্যাংকের সঙ্গে তার লেনদেন সাপোর্ট থাকতেই লাগবে। হবে। ব্যবসা করতে গেলে আমরা যারা ব্যাংকের সাপোর্ট ছাড়া তো হ্যাঁ, ব্যবসা সম্ভব না। কখনোই সম্ভব না ব্যাংকের। যাই হোক, আমি আবার আপনার কাছে আসবো। ওনার সম্পর্কে আপনি ব্যক্তিগত পর্যায়ে বলছিলেন যে উনি সৎ এবং অনেক নলেজেবল একজন পার্সন। আমরা আশা করব যে বাংলাদেশের মানুষ বাংলাদেশ ব্যাংকের যে পারফর্ম ওনার মাধ্যমে ভালো পারফরমেন্স পাবে। এবার আপনার কাছে আবারও ফিরে আসি যে শুধু মুস্তাকিউর রহমান না, এর আগেও অনেক গভর্নর বাংলাদেশে এসেছেন। আমরা দেখেছি যে খুব কম মানুষই মানে আউস আনিস মনসুরের যে বিষয়টা আসলো, উনি যে বিদায় নিলেন, এই বিদায় পর্বটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে এবং এটা আসলে অনাকাঙ্ক্ষিত। পাশাপাশি আমরা দেখছি যে ওনাকে নিয়ে এখন অনেক প্রচার প্রপাগান্ডা হচ্ছে, ওনার কোথায় রিসোর্ট আছে, কি আছে, এইসব নিয়ে। এটা এইগুলোকে আপনি একজন গভর্নরের বিদায়ের পরে এই আলোচনাগুলোকে আপনি কীভাবে দেখছেন? এটাও আমি পজিটিভলি দেখছি না। কারণ প্রথমত হাসান সাহেব একজন ভালো মানুষ এবং উনি অত্যন্ত দক্ষ গভর্নর ছিলেন। যে ক্রুশিয়াল সময় উনি গভর্নর হয়েছিলেন 1.5 বছর আগে, ওইটা খুবই ক্রুশিয়াল সময়, একেবারে নাজুক অবস্থা দেশের অর্থনীতির এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের। উনি সেটাকে কিন্তু রিভাইভ করেছেন। 1.5 বছরে যতটুকু করা সম্ভব আমার ব্যক্তিগত এক্সপেকটেশন থেকে উনি ভালো করেছেন। এখন ওনার সম্পর্কে এটা আসলে আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে মানুষকে বুলিং করা, মানুষকে না জেনে একটা কথা বলা। যেমন ওনার একটা মেয়ে, একটু আগে উনি বললেন যে কাঁচামাল আমদানি করতে বন্ধ করে দেওয়ার কারণে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা ওনার সিদ্ধান্ত, গভর্নরের সিদ্ধান্ত। এতে কিন্তু বাংলাদেশে এই 18 মাসে অনেক কারখানা, অনেক উন্নতি, মানে ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, টাকা পাচার রোধ করেছেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, কিন্তু অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এইটাকে আপনি সিদ্ধান্তটা সঠিক মনে করছিলেন? প্রথমত একেবারে সরাসরি ইয়ের মন্তব্যটাকে আমি গ্রহণ করতে পারছি না। আমদানির রেস্ট্রিকশন করার কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, স্ট্রেইট ওয়ে এই কথাটা বলা আমি একমত না। আমার ওইখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। রেস্ট্রিকশনের কারণে র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে, এতে কোনো সন্দেহ। কিন্তু অ্যাট দি সেম টাইম দেশে তো ক্যাশ ফ্লোর অভাব ছিল, তারপরে ইনফ্লেশন ছিল। এখন কোনটা প্রায়োরিটি? কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়াটা প্রায়োরিটি, না 12-13% ইনফ্লেশনকে 8%-এ নিয়ে আসাটা প্রায়োরিটি? এটা হচ্ছে একটা পলিসির ব্যাপার, নীতিগত পলিসির ব্যাপার এবং একজন গভর্নরের বা একজন অর্থমন্ত্রীর চিন্তার ব্যাপার, আমি কিভাবে দেশকে সার্ভ করব,
কোনটাকে আগে মিটিগেট করবো, এটাও একটা সমস্যা, এটাও একটা সমস্যা। সেই দিক থেকে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, অনেক শ্রমিক বেকার হয়ে গেছে, দীর্ঘদিন ধরে শ্রমিক হয়ে বেকার গেছে, সেটা সেটা শ্রমিক বেকার হয়ে গেছে। সেটা আলোচনা করলে অন্য আলোচনা চলে আসে। সেটা হচ্ছে অন্য আমাদের আলোচনাটা কি সেটা? আমাদের দেশে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের যে লেন্ডিং পলিসি আছে ব্যাংকের, সেই লেন্ডিং পলিসি হচ্ছে বড় বড় কোম্পানিগুলোকে শুধু লোন দাও, শত শত মাঝারি এবং এসএমই দেখে লোন দেওয়া হচ্ছে না। তাতে যে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা স্লো ডাউন হয়ে আসছে, ছোট ছোট ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি, এসএমইগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মূলত এই যে বন্ধ হয়ে যাচ্ছে, এটা মূল কারণ হচ্ছে আমাদের ল্যান্ডিং পলিসি। এটা এই ল্যান্ডিং পলিসির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবশ্যই এটা বাংলাদেশ ব্যাংক রেসপন্সিবল এটার জন্য। তাহলে সেটা কিভাবে উনি হ্যান্ডেল সেটা সেটা এই ব্যাপারে হয়তো বলতে পারেন যে এটার আগের সরকারের আমল থেকেই এটা হয়ে আসছিল, কিন্তু এই ল্যান্ডিং পলিসিটাকে শক্ত হাতে পরিবর্তন করা দরকার ছিল। এটার দুইটা ব্যারিয়ার আছে। প্রথমত সরকারের পলিসি তো অনেক কিছুই, ধরেন এই সরকার বদলে দিচ্ছে বলে আপনার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে এলো। হ্যাঁ, সেজন্য আমি এটা মেনশন করলাম। হ্যাঁ, জি। আগের সরকার আগের থেকেই ছিল, এটা ধরেন আরো 50 বছর আগে থেকেই ছিল এই দেশে। আমরা সবসময় এসএমইর অ্যাগনিস্টে, বায়াসড অ্যাগনিস্ট এসএমই। এখন ওই ইন্ডাস্ট্রিগুলোকে করার জন্য কিছু কিছু সিদ্ধান্ত আছে যে মিনিমাম এত টাকা কৃষিতে লোন দিতে হবে, ব্যাংকের কিছু অ্যালোকেশন আছে, এত এত কোটি হাজার কোটি টাকা এসএমইকে লোন দিতে হবে। ওরা কি করে জানেন, ব্যাংকের লোকেরা করে কি, মনে করেন বসুন্ধরা গ্রুপ একটা বড় গ্রুপ, ওদের অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, ছোট ছোট কয়েকটা সাপোর্ট ইন্ডাস্ট্রি আছে, ওগুলোকে এসএমই দেখিয়ে ওই লোন দিয়ে দেয়। সে ঘুরে ফিরে বড়দেরকে লোন দেয়। একেবারে রিয়েলি যারা এসএমই তাদেরকে লোন দেয় না বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক না, কমার্শিয়াল ব্যাংক। এটা ওভারসি করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সেটা তো প্রপারলি ওভারসি করে নাই, অতীতের কোনো গভর্নরই করেন নাই। এটা শুধু এসআর সাহেব বলে তারা। পুঁজিবাদী ব্যবস্থার একটা উত্থানের পর্বে এরকম ঘটনা কি ঘটে না, এটা পুঁজিবাদী ব্যবস্থার সিস্টেমের কথা বলে এটাকে শাক দিয়ে মাখ ঢাকা যাবে না। এটা আসলে আমাদের দেশের মানুষের চরিত্রগত ত্রুটি। এটা পুঁজিবাদী ব্যবস্থার ত্রুটি না। পুঁজিবাদী ব্যবস্থা এত খারাপ না। পুঁজিবাদী ব্যবস্থায় বড়রা বড় হয়, ছোটরা ছোট হয়, কিন্তু আমাদের দেশে বড় বড় শিল্প গড়ে উঠেছে, কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলোর মার খেয়েছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ক্যাপিটালিজমের ইন্ডাস্ট্রিয়াল পলিসি হচ্ছে বড় ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো ছোট ছোট সাপোর্ট ইন্ডাস্ট্রি। জাপানে এটা বিশেষ করে সব দেশেই ছোট ছোট অনেকগুলো একটা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে ছোট ছোট অ্যাক্সেসরিজ, হ্যাঁ, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি করবে। এইটা বরং বড়টাকে ইফিশিয়েন্ট করে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমাদের দেশে দেখাচ্ছে সবকিছু এই বড় কোম্পানিটা সব একাই সব করছে এই জন্য পলিসির কারণে। আমাদের এই ভুল পলিসি, আমি বড় ইন্ডাস্ট্রিগুলোকে সরাসরি দোষ দিতে পারছি না। আমাদের দেশে এটা একটা ভুল পলিসি আপনি মনে করছেন। ভুল পলিসি। যেমন একটা রেফারেন্স দিয়ে বলি, একটা ছোট ইন্ডাস্ট্রি একটা পার্টস তৈরি করলো, তার সিস্টার কোম্পানিকে সেই পার্টসটা সাপ্লাই দিল, এতে কোনো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে পারে। কিন্তু সে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট এসএমই হয়, সে যদি একটা বড় কোম্পানিকে সাপ্লাই দেয়, সেখানে সাপ্লাইয়ের সময় 5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে। সেই 5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অন গ্রস সেলস, কথার অর্থ হচ্ছে নেট প্রফিটের উপর প্রায় 50 to 60% বেশি ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স দিতে হবে। তো একটা কোম্পানি যদি তার টোটাল প্রফিটের কি 60% 50% করে, বড় জোর 10% 20% করে, তার মানে তার যতটুকু না প্রফিট তার থেকে বেশি তাকে ট্যাক্স দিয়ে হয়। এই রিগ্রেসিভ ইনকাম ট্যাক্স পলিসি, রিগ্রেসিভ ল্যান্ডিং পলিসি, রিগ্রেসিভ আদার্স পলিসি বাধ্য হয়ে এসএমইগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, এই যে ল্যান্ডিং পলিসি বা এই পলিসিগুলো, যদি আপনার এই সুদের যে পলিসি, এটা তো এনবিআর এর বিষয়, রাজস্ব নীতির এই খাতে এই যে আপনার পুনরায় আবার কর দেওয়ার বিষয়টা যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে আপনার ক্ষুদ্র শিল্পের বিকাশ সম্ভব। এই বিষয়টা নিয়ে আমরা আগে পরে খুব কম কথা শুনেছি। আমি বহুদিন ধরে বলছি, কিন্তু আমাদের দেশের অর্থনীতিবিদরা কিন্তু ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তোলার পেছনে খুব বেশি কথা, ওনাদের হয়তো সময় নাই এটা বিষয়টা বোঝানো না হয়তো বা, কিন্তু আমরা চাই দেশে ক্ষুদ্র শিল্পের বিকাশ মানে বড় শিল্পের বিকাশ, আবার বড় শিল্পের বিকাশ মানে দেশের উন্নতি। হ্যাঁ, আর ছোট ছোট ক্ষুদ্র শিল্প থেকে আস্তে আস্তে বড় হয়ে ওরা বড় হয়। তার মানে আমরা গ্রোথটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি না সারা বাংলাদেশে। এই জন্য ওই যে গরিব আর ধনীর যে ডিফারেন্সটা দিন দিন বেড়েই চলেছে, ওইটা অলরেডি 0.5 উপরে চলে গেছে। এটা বাংলাদেশে এই কারণে আয় বৈষম্য বেড়েছে, দরিদ্র বৈষম্য বেড়েছে, এবং ক্ষুদ্র শিল্পের বিকাশের চাইতে বড় শিল্পের বিকাশটা হয়েছে। কিন্তু এখন আবার আমরা দেখছি যে গত এই 18 মাসে বড় বড় শিল্পের শ্রমিক ছাঁটাই হয়েছে, বন্ধ হয়ে গেছে,
তারপর আপনার ঋণ পলিসি অর্থাৎ লোন দেওয়ার যে পলিসি সেখানেও অনেক ত্রুটির কারণে কিন্তু অনেক ইন্ডাস্ট্রির অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যায়। যেমন একটা থাম রুল আছে, মনে করেন 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে একজন শ্রমিকের চাকরি হয়। এই 5 লক্ষ টাকা যদি 5টা এসএমইকে দেন আপনি, তাহলে 5টা লোকের চাকরি হবে এই 5 লক্ষ সেম ইনভেস্টমেন্ট দিয়ে। আপনার এই কথা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা এবার আসবো আবার শহীদুল ইসলাম সুমন ভাইয়ের কাছে। আপনি বলছিলেন যে গভর্নর সাহেব অনেক সৎ এবং কার্যকর লোক, মানে এফিসিয়েন্সি। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন তাকে দিয়ে বাংলাদেশ ব্যাংকের, যদি আপনি সামনের দিনটার কথা বলেন, কেমন বাংলাদেশ ব্যাংক দেখছেন বা বাংলাদেশের ইকোনমিতে ওনার ভূমিকা কেমন হতে পারে? জি, ধন্যবাদ আবার আপনাকে। আপনারা জানেন যে রিসেন্টলি উনি আজকে মনে হয় 3য় দিনের মতো অফিস করছেন। তো গতকালকে এবিবির যে আমাদের যে নেতৃবৃন্দ 19টা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরে দেখা করেছিলেন, সেখানে উনি কিছু গাইডলাইন দিয়েছেন যে আমাদের যে খেলাপি ঋণের যে অংশটুকু যে বিভিন্ন জায়গায় যে স্তব্ধ হয়ে গেছে, যেটা বললো যে বন্ধ, ওইখান থেকে কিছু ওই খেলাপি ঋণ গ্রহীতাদের যে বন্ধ ফ্যাক্টরিগুলোকে কোনোভাবে চালু করা যায় কিনা এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। সাথে সাথে ওয়ান প্রোডাক্ট ওয়ান ভিলেজ যে একটা কনসেপ্ট আছে, যে এক গ্রামের একটি প্রোডাক্ট, সেটার ব্যাপারে 8 গ্রামের পনির যেন সারা বাংলাদেশে একটা এক্সাম্পল দিয়ে বলেছেন যে এটাকে যেন সারা পৃথিবীতে পরিচিত করা যায়, সেইটার ব্যাপারে একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য যে ওয়ান প্রোডাক্ট। সাথে সাথে ম্যানেজিং ডিরেক্টরদেরকে নির্দেশনা দিয়েছেন যে দেখেন, যদি কেউ রাজনীতিক হস্তক্ষেপের লোন কিংবা সুশাসনের ক্ষেত্রে ব্যাংকের কোনো ধরনের হস্তক্ষেপ করে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে উনি আরেকটা জিনিস হচ্ছে এবিবির নেতৃবৃন্দের যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছেন, সেগুলো ওনারা বলেছেন যে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশ সেটার ব্যাপারে আমরা করব। তারপরে ব্যবসায় ব্যয় সংকোচনের ব্যাপারে কথা বলেছেন উনি। রেমিটেন্স এবং যারা রেমিটেন্স পাঠান, যারা করেন, এদের ব্যাপারে প্রণোদনার ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন। এই ইস্যুগুলো যখন কালকে আলোচনার পরে আমি আজকে দেখলাম যে আমাদের ব্যাংকার এবং ইকোনমিস্টদের মধ্যে আজকের পত্রিকাগুলোতে যদি আপনি দেখেন যে খুব পজিটিভ নিউজ আসছে, যে যারা এতদিন মানে গত 2-4 দিন ধরে সমালোচনা করতো, তারাও অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমরা আশাবাদী। কারণ হচ্ছে এই ভদ্রলোকের চিন্তা চেতনায় যতটুকু সৎ, এবং এটাকে যদি উনি ইমপ্লিমেন্ট করতে পারে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে তথা অর্থনীতিতে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমি খুব আশাবাদী যে আগামীর অর্থনীতি খুব সুন্দর হবে। এমনিতে দেখুন, ওনাকে যারা সমালোচনা করছে এটাকে আমি নেগেটিভলি দেখি না, এটাকে আমি খুব পজিটিভলি দেখি। এটাতে হবে কে ওনার সমালোচনা করছে, উনি এমনিতেই সবসময় চিন্তা করবেন যে আমার যেহেতু এরকম একটা সমালোচনা হয়েছে, আমাকে প্রুভ করব যে হ্যাঁ, আমার দ্বারা এই বাংলাদেশের অর্থনীতির একটা বড় ধরনের চেঞ্জ আসছে। বাংলাদেশ ব্যাংকের যে রিফর্ম, যে সংস্কার, এই সংস্কারের ইস্যুটা আমরা আগামী দিনে গভর্নর কতটা চেঞ্জ করতে পারে একটা দেশের ইকোনমি? এটা একটা জিনিস হচ্ছে কি, আমাদের একটা ইকোনমিতে আমাদের বড় একটা ইস্যু থাকে যে গভর্নরকে আমরা বরাবরই যদি বলি যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়া হয় না। এই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার উপরে নির্ভর করবে উনি কতটা সাকসেস আসবে। এটা একটা এর মধ্যে কথার মধ্যে আরেকটা কথা বলেছেন যে যদি কোনো রাজনৈতিক চাপ দিয়ে ঋণ নেওয়ার ব্যবস্থা করতে চায় সেটাও আমাকে বলবেন। তার মানে উনি রাজনীতির প্রভাবটাকে অনেকটা খর্ব করতে সক্ষম বলে মনে হলো, যে উনি এই কথাটা বললেন কিভাবে? এটা আশা করি উনি সেইভাবেই সেই পরামর্শ দিয়েই, ওনাকে সেই ইন্ডিপেন্ডেন্ট ফ্রিডম দিয়েই, আমি ওনার ব্যক্তিত্বকে যতটুকু দেখেছি বা চিনেছি, ওনাকে এক ধরনের বলা যায় যে এটাকে করেই ওখানে দেওয়া হয়েছে যে আপনি যান, আপনার মতো একজন লোক আমাদের দেশের জন্য এই মুহূর্তে দরকার। না হয় একজন সফল ব্যবসায়ী এবং সফল মানুষ হিসাবে উনি খুব প্রতিষ্ঠিত। আপনার এক কথাই বললাম যে ওনাদের যে চার্টার অ্যাকাউন্ট ফার্ম আছে বাংলাদেশের, কাশেম এন্ড কোং হচ্ছে 70 বছরের পুরনো ফার্ম। 1953 সালে এই ফার্মটুকু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং এই ফার্মের একজন পার্টনার উনি, এবং এই ধরনের প্রতিষ্ঠিত ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলির মানুষ উনি। সেই জায়গা থেকে উনি কোনো লোভ বা লালসা বা মোহ থেকে এটাতে যাওয়া ওনার ইচ্ছা আমার মনে হয় না। মানে ওনার একটা উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করার, সেরকম এটা থেকেই আমার বিশ্বাস যে ওনার ব্যবসা নিশ্চয়ই এর থেকে আরো বেশি ইনকামের সুযোগ আছে, এটা অনেক বেশি আছে। উনি সেই যে বেতন পাবেন বা সবকিছু মিলায় যে সুযোগ সুবিধা পাবেন, ওনার ব্যবসা থেকে আরো বেশি পাচ্ছিলেন, আপনি এটা বলছেন? আমি এটা অবশ্যই আমি, এবং এটা দেশকে সার্ভ করার জন্য মূলত উনি গেছেন। এবং এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে অনেক মেধাবী মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদেরকে হয়তো আমরা চিনি না। তাদেরকে যদি আমরা সুযোগ দিই, আমরা যেই আজকে যে অবস্থাটা চলে, আস্থা এবং মানে সংকট, যেটা ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন আস্থার সংকট। এই আস্থাটাকে ফিরিয়ে আনতে হবে। এই আস্থা ফিরিয়ে আনতে গেলে ব্যাংকিং ক্ষেত্রে বাংলাদেশ থেকে বিগত 16 বছরে মানে লক্ষ কোটি টাকা লুট হয়ে বিদেশে পাচার হয়েছে, ব্যাংকিং চ্যানেল দিয়ে গেছে।
এই টাকা ফেরত আনা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা টাকা এবং পরবর্তী সময়ে টাকা পাচার রোধ করার ক্ষেত্রে উনি কতটা ভূমিকা রাখতে পারেন আপনি কি মনে করেন? এইটা আমার কাছে মনে হয় এটা রাষ্ট্রের একক ব্যক্তির সিদ্ধান্ত সম্ভব না, পুরো একটা টিমের একটা কাজই হবে এটা। ওনার মতো একজন সৎ লোকের নেতৃত্বে যদি এটা উদ্যোগ নেয় আমার মনে হয় হবে। আপনি জানেন এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরে একটা বড় হচ্ছে আমাদের লোনের পরিমাণ হচ্ছে প্রায় 24 লক্ষ কোটি টাকা বা 25 লক্ষ কোটি টাকার মতো। তো সেই জায়গাটায় আমরা যখন এই সময়টা চিন্তা করি, খেলাপি ঋণের একটা অবস্থা আছে, অর্থ পাচারের ইস্যু আছে, আমাদের ব্যাংকিং কাঠামোতে দুর্বল ব্যাংকগুলোর সমস্যা নিয়ে উনি কথা বলেছেন গতকালকে, যে আমাদের এই সমস্যা 5টা ব্যাংক বা আরও ব্যাংক যেগুলোর আছে এগুলোকে কীভাবে সংস্কার করা যায়, বোর্ডকে কীভাবে পুনরায় আবার করা যায়, সেগুলো নিয়ে অলরেডি উনি কথা বলেছেন সবার সাথে, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরদের সাথে এবং বিভিন্ন নেতৃবৃন্দের সাথে। এবং আমি বিশ্বাস করি যে উনি যদি ঠিকমতো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তাহলে হয়তো বা একটা রেজাল্ট আমরা পাবো। তবে এটা রাতারাতি একটা জিনিস চেঞ্জ করার মতো না, যেহেতু এটা দীর্ঘদিনের গত 1.5 দশকের যে অবস্থা তৈরি হয়েছে, এটা একদিন বা 2 দিনে এটা একটা সম্ভব না, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা লাগবে। তবে এটা নেতৃত্বে যদি একজন সৎ এবং রেসপন্সিবল মানুষ থাকে আমি বিশ্বাস করি যে সেটা তখন এটা সম্ভব। ধন্যবাদ আপনাকে সুমন ভাই। আমরা এবার আবার চলে যাব মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী ভাইয়ের কাছে। সর্বশেষ আপনাকে জানতে চাই যে এই নতুন যিনি গভর্নর হলেন তার মুদ্রানীতি, তারপরে তার আন্তর্জাতিক যে বিভিন্ন ব্যাংকিং চ্যানেলে তার যোগাযোগ এবং তার অডিট ফার্ম, তাদের পারিবারিক অডিট ফার্ম, আমরা যেটা শুনলাম যে 70 বছরের অডিট ফার্ম, সেই ফার্মে সবকটি ব্যাংকেরই প্রায় অডিট হয়েছে। ফলে উনি ব্যাংকগুলো সম্পর্কে অনেক জানেন, অনেক বোঝেন। অর্থাৎ ব্যাংকগুলোর দুর্বলতা এবং সবলতা সবই ওনার নখদর্পণে ইতিমধ্যেই রয়ে গেছে। তারপরে এখন বাংলাদেশের সার্বিক অর্থনীতিতে একটা নাজুক পরিস্থিতি আমরা বিরাজমান। এই সময়ে আমরা আন্তর্জাতিক একটা বিষয় আপনার সঙ্গে কাছে যাই, যে এখনই আমরা দেখছি যে সারা পৃথিবী এখন যুদ্ধের দামা বেজে উঠেছে। ইরানে আমেরিকা হামলায় খামেনি মারা গিয়েছেন, ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলা, এবং ওই অঞ্চলে এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের পক্ষ থেকে বিভিন্ন দেশের মার্কিন নৌঘাঁটিতে হামলা চালানো হচ্ছে, পাশাপাশি ইরানের উপরেও আপনার হামলা হচ্ছে। এই সময় হরমুজ প্রণালীতে যে বিশাল বিজনেস চ্যানেল, জাহাজ চলাচল, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তেলের যোগান বা চালান বন্ধ হয়ে যায় এবং সারা পৃথিবীতে অর্থনীতির উপর কী প্রভাব পড়বে, সেটা বাংলাদেশের অবস্থা কোথায় যে পৌঁছে? হরমুজ প্রণালী এই যুদ্ধের কারণে যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা বাংলাদেশকে 2 দিক থেকে এফেক্ট করবে। প্রথমত আমরা এনার্জি সাপ্লাই থেকে শুরু করে যে কোনো প্রোডাক্টেরই জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এবং এখন তো বলতে পারেন যে মিডল ইস্ট থেকে শিপ ছাড়বে না। আমরা যেহেতু স্পট মার্কেটের কাস্টমার, আমরা নতুন প্রোডাক্ট পাবো না। আগের কমিটমেন্টগুলো হয়তো তারা দেবে, শুধু আমাদের জন্য রিস্কি, আমাদের এনার্জি সেক্টরটা খুবই রিস্কি অবস্থায় আছে। দ্বিতীয়ত ইউরোপের যে মালগুলো এক্সপোর্ট করি আমরা, সবগুলো হরমুজ প্রণালী দিয়েই যায়, এবং সেগুলো প্রথম দিন যুদ্ধের সময় মনে হচ্ছিল যে কোনো জাহাজ যেতে পারবে না। পরে ইরান গতকাল কনফার্ম করেছে যে তারা হরমুজ প্রণালীতে এখন পর্যন্ত বাধা দেবে না। কিন্তু যুদ্ধের আশঙ্কা কিন্তু থেকে যায়, একটা বোমা তো হঠাৎ করে ভুল করে লেগে যেতেই পারে। এই কারণে যে জাহাজগুলো সেদিক দিয়ে যাবে, জাহাজের ভাড়া অলরেডি বেড়ে গেছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অলরেডি বেড়ে গেছে। এবং শুধু তাই না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেট্রোকেমিক্যাল জাত যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর জিনিসপত্র আর বিক্রি হচ্ছে না এখন। তারা ওয়াচ অ্যান্ড সি অবস্থায় চলে গেছে, স্টক করে ফেলছে। কথাটাকে আমি বলি না, তারা দেখবে সিচুয়েশনটাকে, কারণ এখন একটা কমিটমেন্ট করে 6 মাস পরে মাল সাপ্লাই দিতে পারবে কিনা, তাকেও তো র মেটেরিয়ালস কিনতে হবে। সে সাধারণত এই পেট্রোকেমিক্যাল প্রোডাক্টের র মেটেরিয়ালসের মূল সোর্স কিন্তু মিডল ইস্টে, ওইখান থেকে বেরিয়ে আসে। তো ওইখান থেকে যদি সোর্স থেকে যদি সবচেয়ে অরিজিনাল র মেটেরিয়ালসটাই পাওয়া না যায়, তাহলে ফরওয়ার্ড লিঙ্কেজ যতগুলো ইন্ডাস্ট্রি আছে কোনোটাই চলবে না। শুধু ওরা কমিটমেন্ট করবে কি করে? এই কারণে দেখা যায় আমরা একটা সারা পৃথিবীতে একটা সাপ্লাই বিশৃঙ্খলা দেখা দিবে, এবং এইটার প্রথম ভিকটিম হয়ে যাব বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতি যাদের তারা। এবং এই ব্যাপারে খুব শঙ্কিত। আমি মনে করি যে যুদ্ধটার পক্ষ থেকে এখনই কি উদ্যোগ নিলে এটা আপনার সমাধান করা সম্ভব? বাংলাদেশের তো বিশ্ব রাজনীতিতে এমন কোনো প্রভাব নেই যে যুদ্ধ বন্ধ করার জন্য একটা ভূমিকা রাখবে, তবে ওপিনিয়ন বিল্ড আপ করার ব্যাপারে কাজ করা উচিত। ইরান এবং আমেরিকার সাথে একটা যোগাযোগ রাখা যায় কি না, যে কিভাবে এটা চ্যানেলটাকে চালু রাখা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে আমেরিকার সাথে যে চুক্তি করেছি, সেই চুক্তিতে ওরা আমাদেরকে ফুয়েল সাপ্লাই দেবে একটা কথা আছে নির্দিষ্ট পরিমাণ।
তো এখন এই বিপদের সময় আমেরিকা যদি আমাদেরকে ফুয়েল সাপ্লাই দেয়, তাহলে তো আমরা দাম যাই হোক অন্তত পাবো কিছু ম্যাটেরিয়াল, সেটা একটা সাপে বর হতে পারে বলে আমার ওটা ধারণা। আমেরিকার থেকে আসার যে জলপথ, সেটা কি হরমুজ প্রণালী না? এটা ইস্ট দিয়েও আসতে পারে। ইস্ট দিয়ে আসছে। আর তাছাড়া সেক্ষেত্রে ওরা খরচ কি বেড়ে যাবে কিনা? আমেরিকান কোম্পানিগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে ওদের রিফাইনারি আছে। ওখান থেকে ওরা যে পৃথিবীর যে কোনো কর্নার থেকে আমাদেরকে ফুয়েল দিতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে সেটা একটা সুযোগ রয়ে গেছে। হ্যাঁ। এই চুক্তিটা সর্বশেষ ডক্টর ইউনূস সরকারের আমলে আমলে, হ্যাঁ। জনাব শাহজাহান সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এসেছেন, অনেক মূল্যবান কথা বললেন, গভর্নর সম্পর্কে অনেক কথা বলেন, তার ভবিষ্যৎ দিক নির্দেশনা আপনি কিছু কথা বলেছেন, যেটা দর্শকদের জন্য এবং বাংলাদেশের জন্য অনেক উপকার বয়ে আনতে পারে বলে আমরা মনে করছি। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। একই সঙ্গে আমরা শহীদুল ইসলাম সুমন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এখানে এসেছেন, অত্যন্ত মূল্যবান তথ্য দিলেন আপনি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাকুর রহমানকে নিয়ে। তার ব্যক্তিগত অনেক বিষয়গুলো আমরা জানতাম না, যেমন বাংলাদেশের মানুষও জানতো না, যেটা জানারও দরকার ছিল, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। আগামী দিনে আবারও আপনি বাংলা নিউজে আসবেন এই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন শাহজাহান সিদ্দিকী এবং শহীদুল ইসলাম সুমন ভাই। আমরা শুনলাম বাংলাদেশ ব্যাংকের নবনির্বাচিত গভর্নর মুস্তাকুর রহমানকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা ছিল, কিন্তু আমরা আজকে জানলাম যে না, উনি অত্যন্ত দক্ষ এবং একজন জ্ঞানী মানুষ, একই সঙ্গে উনি একটা সৎ মানুষও বটে এবং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা ওনার রয়েছে, যদি ওনাকে কাজের স্বাধীনতা দেওয়া হয়। আমরা আশা করছি উনি এই স্বাধীনতার শর্ত নিয়েই এসেছেন এবং আমরা আশা করছি যে বাংলাদেশের তৃতীয় বিশ্বের একটি দরিদ্রপীড়িত দেশ, সেই দেশের অর্থনীতি কিন্তু রাইজিং অর্থনীতি, দরিদ্র দেশ হলো, সেই ক্ষেত্রে নতুন গভর্নর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা রেখে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, আবার দেখা হবে বাংলা নিউজের বিজনেস টকে। সবাই ভালো থাকবেন।